গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত। আজ 10ম পর্ব। বাইরে দরজা কড়া নাড়ার শব্দ হলো। ফিরোজ গিয়ে খুলে দিলেন। কাকে চাই? কোথা থেকে আসছেন? লোকটি ভেতরে আসতেই সুদীপ্ত তাকে চিনলেন। আরে হাসমত খাঁ যে, কি খবর? হাসমত একসময় তাদের নীলক্ষেত আবাসিক এলাকার দারোয়ান ছিল। মাত্র মাস 2 আগেও ছিল। এখন করছে কি? ব্যবসা করি হুজুর। হাসমত খাঁ ব্যবসা করছে? ভালোই তো। বিহার থেকে মোহাজের হয়ে এসে হাসমত খাঁ পিয়নের চাকরি করত একটা অফিসে। তাতে চলত না। অগত্যা রাত্রে দারোয়ানি। রাত্রে তাদের এলাকা পাহারা দেবার ভার নেওয়ার ফলে আরও অতিরিক্ত 60 টাকা আয় হতো। এইভাবেই চলছিল। হঠাৎ গত জানুয়ারিতে নীলক্ষেতের চাকরি সে ছেড়ে দেয়। কেন ছাড়ল, কোথায় কি কাজ পেল ইত্যাদি কোনো প্রশ্নই তখন কারো মনে জাগেনি। কিন্তু এখন তো শুধাতেই হয়। ব্যবসা করছো তুমি? কিসের ব্যবসা? মোহাম্মদপুরে একটা মণিহারি দোকান পেয়েছি হুজুর। পেয়েছি মানে কিনে পাওয়া নয়। সেই ইতিহাস কয়েকটি প্রশ্ন করে জেনে নিলেন তারা, অর্থাৎ সুদীপ্ত আর ফিরোজ। মীনাক্ষী ও হামিদা বাইরের লোকের সমাগম হতেই ভেতরে চলে গেছেন। হাসমতের কাছে সংক্ষেপে যা জানা গেল তাতে হাসমতের কোনো দোষ নেই। আমার কোনো দোষ নাই আছে হুজুর, জোর করে আমার কাছে দিয়ে গেল। লোকটির বাড়ি ছিল ময়মনসিংহে। গতকাল নাকি জোর করে তার মণিহারি দোকানটা সে হাসমতকে দান করে গেছে। হাসমত ছিল ওই দোকানের সেলসম্যান। গত জানুয়ারি মাসে সব রকমের চাকরি ছেড়ে দিয়ে সে এই কর্মে ঢুকেছিল। মোহাম্মদপুর এলাকায় অবাঙালি সেলসম্যান ছাড়া দোকানের পসার জমানো ছিল শক্ত। অতএব হাসমতকে নিযুক্ত করে ভদ্রলোক ভারী সুবুদ্ধির পরিচয় দিয়েছিলেন। তাছাড়া হাসমত বেশ চালাক চতুর লোক এবং ভারী বিশ্বস্ত। হাসমতের চেষ্টায় 1 মাসেই দোকানের আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। সবই তো বোঝা গেল, কিন্তু সেই বিশ্বাসের পুরস্কার স্বরূপ গোটা দোকানটাই দান করে গেল। ওই রকম দান কেউ করে নাকি? সুদীপ্ত শোধালেন, লোকটি কি আর কখনো ফিরে আসবে না বলে গেছে? তা কিছু বলেনি হুজুর। খালি কাল সকালে হামারের চাবি দিয়ে বলে গেছে, তুমি রোজ দোকান খুলবে, আর কেউ পুছ করলে কিংবা লুট করতে এলে তুমি বলবে দোকানটা তোমার, বুঝলে? তাই নাকি? তারপর নিজের হাতে বাংলা হরফে লেখা সাইনবোর্ড নামিয়ে ফেলে হামারে বললেন, উর্দুতে একটা সাইনবোর্ড লিখে এখানে টানিয়ে দিও। তুমি দিয়েছ তো? হ্যাঁ, হাসমত সে আদেশ পালন করেছে। সে তার মনিবের অত্যন্ত বিশ্বস্ত। আগে দোকানের নাম ছিল মুক্তা মণিহারি। এখন সেখানে গেলে দেখা যাবে বাংলা হরফের কোনো চিহ্ন তার ধারে কাছে কোথাও নেই। তার পরিবর্তে উর্দু হরফে সবুজ কালি দিয়ে লেখা হাসমত স্টেশনারি। ফিরোজ এতক্ষণ কিছু বলেননি, সব শুনছিলেন এবং বুঝতে কোনোই কষ্ট হচ্ছিল না যে দোকানটাকে নিছক বাঁচানোর জন্যই ভদ্রলোকের এত সব চেষ্টা। দোকানের মালিক অবাঙালি এমন একটা ধারণা বাইরে প্রচারিত থাকলে তবেই ওই এলাকায় তা লুটপাটের কবল থেকে রেহাই পেতে পারে। ঠিকই ভেবেছিলেন ভদ্রলোক। কিন্তু যে সর্ষে দিয়ে ভূত ভাগানোর আয়োজন করেছেন সেই সর্ষেতেই যে ভূত। আচ্ছা ধরো কয়েকদিন পরে যদি দোকানের মালিক ফিরে আসেন, তো হাম ক্যা করেগা? দোকানের মালিক তো এখন হামি, ও তো হামারা দোকান আছে। তা আছে থাক, কিন্তু সেই ভদ্রলোককে সে যদি ফেরত চান? কেয়া বাত, খয়রাত করে আবার ফেরত চাইবে? চাক্কু মেরে একেবারে হালাক করে দেব না? দুজনই অবাক হয়ে লক্ষ্য করলেন হাসমত এখন আর সেই পিয়ন নয় যেন। সে যেন একদিনেই তাদের সঙ্গে সমমর্যাদা সম্পন্ন ভদ্রলোক হয়ে উঠেছে। তা যা খুশি হোক গে, আর ভাবা যায় না। কত আর অত্যাচার অবিচারের যন্ত্রণা পোহানো যায় না, ওই প্রশ্ন আর নয়। ফিরোজ কাজের কথা পারলেন। এখানে এসেছ কি উদ্দেশ্যে? গাজী সাহেব কা লিয়ে একটু খত হ্যায়। গাজী সাহেব অর্থাৎ ফিরোজের চাচার কাছে একটা চিঠি নিয়ে এসেছে হাসমত। কার চিঠি?
সে কথা কি আর বলবে? এখন সে একটা দোকানের মালিক, অতএব বুদ্ধিমান হয়েছে বই কি। তবু একটু বাজিয়ে দেখা যাক না। খত পাঠালো কে? মৌলানা সাহাব ভেজ দিয়া। কোন মৌলানা? দেখা গেল হাসমত খাঁ এই লাইনে একজন গবেট। সব কথা অকপটে বলে ফেলল। এমনকি যখন শুনল যে ফিরোজ হচ্ছেন গাজী সাহেবের ভাইপো, তখন বিনা দ্বিধায় চিঠিখানা ফিরোজের হাতে সঁপে দিয়ে চলে গেল সে। গাজী সাহেবের মতো লোকের ভাইপো তখন সে ইমানদার না হয়ে যায় না। হাসমতের চিন্তার দৌড় এর চেয়ে বেশি আর হবে কি করে। কিন্তু হাসমত বড় উপকার করে গেল। চিঠিখানা তার চাচার নয়, তারই পাওয়ার দরকার ছিল বেশি। খোদ সামরিক কর্তৃপক্ষের নির্দেশেই ব্যক্তিগত পত্রে মৌলানার একান্ত বিশ্বাসভাজন গাজী সাহেবকে অত্যন্ত জরুরি কয়েকটি কথা লেখা হয়েছে। তার সার কথা হচ্ছে, সামরিক কর্তৃপক্ষের এই মুহূর্তে কিছু দালাল দরকার। মুসলিম লীগ বা জামাত ইসলামের লোক হিসেবে যারা চিহ্নিত হয়ে আছে, তাদের কথার এখন খুব একটা দাম হবে না। সেই জন্য খোদ আওয়ামী লীগের কোনো লোক পেলে ভালো হয়। গাজী সাহেব তার ভাইপো ফিরোজকে যদি হাত করতে পারেন, তাহলে মৌলানা জানিয়েছেন সরকার তাকে একটা আমদানি লাইসেন্স দিতে রাজি আছে। ফিরোজকে কি করতে হবে তারও সামান্য ইঙ্গিত পত্রে আছে। আপাতত সামরিক বাহিনীর কাজ সমর্থন করে একটা বিবৃতি দিতে হবে। বলতে হবে আওয়ামী লীগের কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যে দেশকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তার সঙ্গে অধিকাংশ আওয়ামী লীগ সদস্যের কোনো যোগ নেই। ওই দুষ্কৃতিকারীদের দমন করতে গিয়ে সেনাবাহিনীকে যে ব্যবস্থা নিতে হয়েছে, সেটা যথেষ্ট সময়োপযোগী হয়েছে। ওই ব্যবস্থা গৃহীত না হলে দেশ জাহান্নামে যেত, ইত্যাদি। পরিশেষে বলা হয়েছে, ফিরোজ কথা শুনতে না চাইলে তাকে যেন ভয় দেখানো হয়, তার ঘর বাড়ি লুটপাট করা হবে, তাকে ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে পীড়ন চালানো হবে, পরিশেষে সামরিক আদালতে বিচার করে হত্যা করা হবে। চিঠিখানা পড়ে তা নীরবে ফিরোজ সুদীপ্তর হাতে চালান করে দিলেন। ইংরেজিতে টাইপ করা একখানা চিঠি, নিচে মৌলানার নাম সই করেছেন আরবিতে। সুদীপ্ত পড়তে পড়তে শুনলেন ফিরোজ বলছেন, খবিসদের এটা কি রসিকতা, নাকি এ বেকুবের স্পর্ধা? যা খুশি আমাদের দিয়ে করিয়ে নেওয়া যায় বলে মনে করে নাকি? আবার কাকে গালাগালি শুরু করলে? বলতে বলতে মীনাক্ষী ঘরে এলেন। তার সঙ্গে হামিদার হাতে চায়ের সরঞ্জাম। চাচি কিছু নাস্তা দিতে চেয়েছিলেন, কিন্তু মীনাক্ষী বাধা দিয়েছেন। এইমাত্র ওরা সব খেয়ে বেরোল, আর কিছু লাগবে না, শুধু চা দিন। স্যারকে শুধু চা দেয়া যায় নাকি? হামিদা বাধা দিতে গিয়েছিল, কিন্তু মীনাক্ষীর ধমক খেয়ে থেমে যেতে হয়েছে তাকে। তোর স্যার যখন তোর বাড়ি যাবে তখন তোর ইচ্ছে মতো খাওয়াস, এখন আমাদের বাড়িতে কি খাওয়ানো দরকার সেটা আমরা বুঝব। মীনাক্ষী ঠিকই বলেছেন, এখন মাত্র চায়ের পিপাসাই ছিল ওদের। চা খেতে খেতেই চাচা এলেন। পর্দার ফাঁক দিয়ে চাচাকে দেখা গেল, কিন্তু চাচার পেছনে ওরা কারা? সশস্ত্র ফৌজের একটা ক্ষুদ্র দল যে। সকলেই শিউরে উঠলেন। চকিতে সকলের মনেই নানা কথার বিদ্যুৎ খেলে গেল। চাচা আমাদেরকে আর্মির হাতে তুলে দেবে নাকি? আমার জন্য আমার বন্ধু মরবে? আমি এখানে, ভদ্রলোকের কোনো আত্মীয় আর্মিতে থাকে নাকি? নাকি অন্য কোনো ব্যাপার আছে? কি থাকতে পারে? ওমা, মিলিটারি যে, মামার বাড়ি সার্চ করবে নাকি? তাহলেই হয়েছে। লোকগুলো এখনো তো ভরা আছে গ্যারেজে। লোকগুলো মানে 3 জন পুলিশ, রাজারবাগ পুলিশের লোক ওরা। আর্মির সাথে যুদ্ধ করে কিছু ওদের মরেছে, কিছু পালিয়েছে, অনেকেই আশ্রয় নিয়েছে আশেপাশের বাড়িতে। চাচার বাড়িতে যে 3 জন এসেছিল তাদেরকে বেশ সমাদরেই চাচা বরণ করেছিলেন। কারফিউ ওঠার সঙ্গে সঙ্গেই গতকাল ওরা পালাতে চেয়েছিল, কিন্তু চাচা বলেছিলেন, না বাবারা, ওই কাজ করবেন না, অবস্থা একটু শান্ত হোক, আমি নিজে গাড়িতে করে আপনাদেরকে সাভার অথবা ডেমরার ওদিকে কোথাও রেখে আসব। এ কথায় খুবই আশ্বস্ত হয়েছিল পুলিশ 3 জন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছিল মনে মনে। তারা যে এমন একজনের ঘরে ঠাঁই পেয়েছে, সে একান্তই কপালের গুণে। আহা, মানুষ তো নয় গো, যেন ফেরেশতা একেবারে। নামাজ কালাম, মুখ ভরা দাড়ি, দেখলেই ভক্তি হয়। গ্যারেজ থেকে অচল গাড়িখানা বের করে সেখানে জীর্ণ কম্বল ও তোশক বিছিয়ে তাদের থাকার ব্যবস্থা হয়েছিল। তাতে অসুবিধা বিশেষ ছিল না,
কারণ ঘরখানা প্রথমে তৈরি হয়েছিল চাকরদের বাসের জন্যই। অতএব ছোট একটি জানলা সেখানে ছিলই। পরে ওটাকে গ্যারেজ বানানোর জন্য সামনের দিকটা ভেঙে দরজা বড় করা হয়েছিল, কিন্তু জানলাটি বন্ধ করা হয়নি। পুলিশ 3 জনকে সেখানে পুরে বাইরে থেকে দরজায় তালা দিয়ে রাখা হতো, যেন কেউ সন্দেহ না করে। ঘরে দেয়া হয়েছিল পেচ্ছাব ইত্যাদির জন্য একটা খালি কেরোসিনের টিন এবং 1 কলসি পানি। অতএব ব্যবস্থাটাকে পুলিশের কাছে যতদূর সম্ভব নিখুঁত বলেই মনে হয়েছিল। খাবারের সময় ঘরে ডেকে নিয়ে খাওয়ানো হতো, সেইটি ওদের নিকট প্রতীয়মান হতো পরম সমাদর বলে। 28 মার্চের বেলা প্রায় 3টের দিকে পরম সমাদরে গ্যারেজের তালা খুলে ফিরোজের চাচা গাজী মাসুদুর রহমান বাঙালি পুলিশ 3 জনকে পাঞ্জাবি সৈনিকদের হাতে তুলে দিলেন। কর্তব্য সমাধা করে একটা পরম তৃপ্তির নিঃশ্বাস ফেলে চাচা ঘরে এসে সোফার উপর বসলেন। হামিদাকে বিজলি পাখা চালিয়ে দিতে বললেন এবং ফিরোজদের দিকে লক্ষ্য করে বললেন, একটা দায় চুকল। উহ, কি যে দুশ্চিন্তায় ছিলাম বাবা। অতঃপর নিজেই আনুপূর্বিক ঘটনার বিবরণ দিয়ে বললেন, তোমরা হয়তো ভাবছ আমি বেইমানি করলাম। আশ্রিতকে রক্ষা করা আশ্রয়দাতার কর্তব্য। হ্যাঁ বাবা, সে কথা আমি 100 বার মানি। আশ্রিত যদি আমার নিজের জীবনের শত্রু হতো, আমি তাকে জীবনের বিনিময়ে হলেও রক্ষা করতাম। কিন্তু এই পাকওয়াতানের সঙ্গে বেইমানি কিছুতেই আমরা সইব না। ফিরোজ বা অন্য কেউ কিছুই বললেন না দেখে তিনি আবার বলা শুরু করলেন, আগে তো দেশ, তারপর মানুষ। বলো, এই কথা তুমি মানো কি না? না, আর চুপ থাকা যায় না, কিছু বলতেই হয়। কিন্তু সোজা কথা তো বলা যাবে না। কে জানে তাদেরও দশা ওই পুলিশের মতো হয় কিনা। ফিরোজ একটু ভেবে বললেন, না চাচা, আগে ইসলাম, তারপর দুনিয়ার যা কিছু সব। বলো কি বাবা, ঠেলা খেয়ে মতি ফিরল নাকি? এমন কথা তো আগে কখনো তোমাকে বলতে শুনিনি। না, তা বলে সহজে বিশ্বাস করছি নে। তুমি ঠাট্টা করছো বোধহয়। চাচা তবে ঠিকই ধরেছে তো, মনে মনে হাসলেন ফিরোজ এবং চুপ করে গেলেন। সুদীপ্তও ব্যাপারটা ধরে ফেলেছে ততক্ষণে। তিনি একটু অভিনয়ের চেষ্টা করলেন, ফিরোজকে সমর্থন করে বললেন, জি না, ঠাট্টা করব কেন, ঠিকই তো বলেছে। আপনাদের মতো বুদ্ধিবিবেক যাদেরই আছে তারাই বলবেন ইসলামকে বাদ দিলে এই পাকওয়াতানের অস্তিত্ব কোনোখানেই টেকে না। সুদীপ্ত ফিরোজের চাচাকে খুশি করতে চাইছিলেন, কিন্তু সব কাজ কি সকলে পারে? অন্তত সুদীপ্ত যা করতে চাইছিলেন তা যে পারেননি, সেটা চাচার পরবর্তী কথাতেই বোঝা গেল। কি বলছেন সাহেব? আমাদের বুদ্ধিবিবেক? বুদ্ধিবিবেক আপনাদের নেই? আপনাদের বুদ্ধিবিবেক কি বলে? না, সুদীপ্তের মতো ভদ্রলোকের কাজ নয় চাচার মুখোমুখি হওয়া। অতএব সুদীপ্তকে আড়ালে দিয়ে ফিরোজ সামনে এলেন। আমাদের বুদ্ধি বিবেক দিয়ে তো চাচা আপনাদের পাকিস্তান চলবে না, সেই জন্যই বলা হচ্ছে। কিন্তু ফিরোজের আর বলা হল না। তার কথায় আরও তেতে উঠে চাচা আরও বেশি মাত্রাজ্ঞান হারালেন এবং ফিরোজকে তার বক্তব্য শেষ করতে না দিয়ে বলে উঠলেন, কেয়া বাত? আপনাদের পাকিস্তান? পাকিস্তান শুধু আমাদের, তোমাদের নয়? মনে মনে চাচা এবার খুব খুশি। কেমন ঠেসে ধরেছি বাবা। পলিটিক্স আমাদেরও জানা আছে, তোমাদের ভেতরে কি আছে দেখতে পাই না মনে করো? পাকিস্তানকে তোমরা যে কখনো মেনে নিতে পারোনি সে কি আর আমরা জানি নে? সামান্য একটু বিরতি দিয়ে চাচা আরও বললেন, সেই জন্যই তো ইয়াহিয়া খানকে এমন একটা কঠোর ব্যবস্থা নিতে হলো। এছাড়া দেশকে বাঁচানোর আর কি পথ ছিল বলো? তা ঠিক, চাচার পক্ষে ঠিক এরকমটাই ভাবা স্বাভাবিক। ইয়াহিয়া খানের এত নরহত্যার সমর্থনও তাহলে আছে দেশে। অবশ্যই চাচা বলবেন এই নরহত্যার সমর্থক আমরা নই, তবে আমাদেরই কর্মের ফলে ইয়াহিয়া খানকে যে এই নরহত্যার পথ বেছে নিতে হয়েছে সেই সত্যকে তো বাবা অস্বীকার করতে পারি না। তাই নাকি চাচা? এ যে খোদ ইয়াহিয়া খানের কণ্ঠস্বর মনে হচ্ছে। এবং ইয়াহিয়া খানের শয়তানির জবাব তো আজ একটাই, সেটা কোনো মানব কণ্ঠের ভাষায় দেয়া যাবে না, সেটা দিতে হবে অস্ত্রের ভাষায়। চাচা, তোমার জন্যও মনে হচ্ছে তেমনই অস্ত্রের জবাব আবশ্যক হয়ে পড়েছে। হ্যাঁ,
মাঝে মাঝে এমন এক একটা সময় আসে যখন লাঠির যুক্তি ছাড়া আর কোনো যুক্তির পথে এগোনো যায় না। কিন্তু এই মুহূর্তেই ফিরোজ তার চাচাকে লাঠি দেখাতে চান না। তিনি প্রবল চেষ্টায় শান্ত কণ্ঠে বললেন, কিন্তু এহিয়ার কর্মের ফলেই যে আমাদের অহিংস অসহযোগ আন্দোলনের পথ বেছে নিতে হয়েছিল, সেটাই বা আপনি অস্বীকার করবেন কি করে? অহিংস আন্দোলন দমনের জন্যে অহিংস আন্দোলন? ফিরোজের কথা শেষ হবার আগেই চাচা প্রায় গর্জন করে উঠলেন। বাঙালি বিহারি দাঙ্গা হয়নি ঢাকা শহরে? আমি তো সচক্ষে দেখেছি। তবু বলবো দাঙ্গা হয়নি। ফিরোজের কণ্ঠে উত্তেজনার গোপন থাকল না। দাঙ্গার চেষ্টা হয়েছিল মাত্র, এবং সেজন্য গোপন উস্কানি ছিল ওই এহিয়া সরকারের। আমরা যথাসময়ে সেই চেষ্টা বানচাল করে দিয়েছি। তা না করলে এই ঢাকা শহরে একজনও বিহারি বেঁচে থাকতে ভেবেছেন? না, ওইসব ভাবতে চাচা রাজি নন। তিনি কেবল সেইটুকু ভাবতেও বলতে পারেন যেটুকু তার মনিবেরা তাকে শিখিয়ে থাকেন। অতএব কেবল সেই শেখানো কথার পুঁজি নিয়ে তিনি ভাইপো ফিরোজের সাথে বেশিক্ষণ কথা বলতে পারেন না। কিন্তু সে তো অন্য সময়ের কথা। এখন যে সময়টা তাদের অত্যন্ত অনুকূলে যাচ্ছে বলে তারা মনে করেন, সেই সময়েও তাকে ভাইপোর কাছে হার মানতে হবে। যুক্তিতে না পারলে শক্তিতে হারাবে কে? চাচা তাই বলে উঠলেন, কি বলছো বাবা? ঢাকা শহরে একজন বিহারিকেও রাখতে না? আমরা তাহলে কি বসে বসে তামাশা দেখতাম? বিহারিরা মুসলমান না? নিরপরাধ মুসলমানদের রক্তে মাটি ভিজিয়ে তোমরা আমাদের হাত থেকে রেহাই পেতে ভেবেছ? শেষের কথাগুলো দাঁতে দাঁত চিপে এমন ভঙ্গিতে চাচা বললেন যে মেয়েরা তো মুখে আঁচল দিয়ে হেসেই ফেললেন। ফিরোজ হাসলেন না, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভণ্ডামের একটা তো সীমা থাকা দরকার। এখনই বললেন আমরা বিহারি মেরেছি বলে ইয়াহিয়া সৈন্য লেলিয়ে দিয়েছে আমাদের পেছনে। আবার বলছেন আমরা যদি বিহারিদের রক্তে ঢাকার মাটি ভেজাতাম তাহলে সহ্য করতেন না। আমরা তাহলে চাচা করেছি কোন কামটা? বিহারি মেরেছি না ভবিষ্যতে মারতাম? কিন্তু এই প্রশ্ন ফিরোজ তুললেন না। অন্য একটি কথা তার মাথায় এসেছে। তিনি বললেন, কিন্তু এখন তো চাচা মুসলমানের রক্তে ঢাকার মাটি সয়লাভ হয়ে গেল। কি করেছেন সেজন্যে, বা কি করছেন? উঠুন, ইসলামী জোশ একটু দেখান। চাচা সহসা গম্ভীর হয়ে গেলেন। হাতের লাঠি আস্তে মেঝের উপর ঠুকে বললেন, বাবা ফিরোজ, তোমার সঙ্গে আমার রসিকতার সম্পর্ক নয়। তুমি বলছো মুসলমানের রক্তে ঢাকার মাটি সয়লাভ হয়েছে, আমি বলছি হয়নি। বলতে বলতেই চাচার কণ্ঠস্বর সপ্তমে চড়ল আবার। তেমনি দাঁতে দাঁত চিপে বললেন, যারা সব মরেছে তারা মুসলমান বলতে চাও? তারা দেশের দুশ্মন, তারা কাফের। সহসা হামিদা কি মনে করে কথা বলে উঠল, কিন্তু মামা, আমাদের মনিরুজ্জামান স্যার সম্পর্কে শুনেছি খুবই ইমানদার আর পরহেজগার ছিলেন। তীর্যক দৃষ্টিতে ফিরোজের চাচা হামিদার দিকে তাকালেন, কিন্তু ধীর কণ্ঠে বললেন, ওটা তুই বুঝবি না। আল্লাপাক ওটা ইমানদারের ইমান পরীক্ষা করেছেন। এই সময় বেলা এসে তার আব্বার কোলে চড়ে গলা জড়িয়ে ধরল। চলো, বাড়ি যাবে না আব্বু? তাই তো, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। চাচার সঙ্গে ফিরোজের আলোচনা এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে মাঝখানে কাউকে এসে দুজনের দোকান ধরে দুদিকে সরিয়ে দেয় তো কর্তব্য। হ্যাঁ, সে কর্তব্য পালনের উপযুক্ত ব্যক্তি এখানে বেলাই হতে পারে। হ্যাঁ মা, চলো যাই, তোমার আম্মাকে ডাকো। তারপর ফিরোজের পানে তাকিয়ে, চলো উঠি। ফিরোজ এই কথার প্রতীক্ষাতেই ছিলেন যেন। যদিও এই বাড়িতে আজকে রাতটা থাকবেন বলেই এসেছিলেন, তবু এখন এখান থেকে বেরোতে পারলেই যেন বাঁচেন। পুলিশ 3 জনকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে দেখেও এখানে রাত্রি যাপন করবেন, এতখানি সাহস কিংবা নির্বুদ্ধিতা কোনোটাই ফিরোজের ছিল না। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে তাই তো। হাতের ঘড়ির পানে তাকিয়ে ঘড়ি দেখতে দেখতে বললেন, এখনই তো বেরোনো দরকার। মীনাক্ষী, ভাবিকে ডাকো। মীনাক্ষী? বৌমার ওই নাম রাখা হয়েছে বুঝি? গাজী সাহেব কেবল নাজমা নামটাই জানতেন। কি সুন্দর নাম, নাজমা, তাও পছন্দ নয় ছেলের। ও যে মুসলমানের নাম। তা বাবা, হিন্দু মেয়ে বিয়ে করলেই পারতে, একটা মুসলমান মেয়েকে হিন্দু বানানো কেন? না, কথাটা চেপে রাখা যায় না। গাজী সাহেব বলেই ফেললেন, ফিরোজ, একজন মুসলমানকে হিন্দু বানানো যে কত বড় কবিরা গুনাহ তা জানো? নাজমা ততক্ষণে ভেতরে চলে গেছেন। পেছনে পেছনে হামিদাও গেছে। বেরিয়ে পড়ার জন্য ফিরোজ মন প্রস্তুত করে ফেললেন। হ্যাঁ, বেরোতেই হবে।
থাকবেন বলে এসেছিলেন, কিন্তু থাকাই যখন হবে না তখন আর এক মুহূর্তও না। পথ যে কি ভয়াবহ সে অভিজ্ঞতা আসবার সময়ই হয়েছে। এতক্ষণে তা আরও ভয়াবহ হবার কথা। কারফিউ শুরু হতে আর কত দেরি? এখনও ৪৫ মিনিট। না, সময়টা কম নয়, তবু যত তাড়াতাড়ি বেরোনো যায়। ফিরোজ ভাবছিলেন। এমন সময় চাচার ওই প্রশ্ন, মুসলমানকে হিন্দু বানানো যে কবিরা গুনাহ তা কি জানো? হ্যাঁ জানি, কিন্তু বাঙালিকে খোট্টা বানানোর চেষ্টা তার চেয়েও জব্বর গুনাহ। কিন্তু থাক, কথা বললেই কথা বেড়ে যাবে। কথা বাড়িয়ে এ বাড়িতে আর তিনি সময় নষ্ট করতে চান না, তাই তিনি যেন শুনতেই পাননি, এমনিভাবে অন্যমনস্ক থাকতে চেষ্টা করলেন। কিন্তু চাচা তা থাকতে দেবেন কেন? তবে চাচা আর আক্রমণাত্মক ভঙ্গিতে কিছু বললেন না, যেন স্বগতোক্তি করলেন। এই জন্যই তো বাপ তোমাদের দলকে এখানে নিষিদ্ধ ঘোষণা করতে হলো। ফিরোজ মনে মনে ঠিক করেছিলেন কিছু বলবেন না, কিন্তু স্বভাব যাবে কোথায়। বলে উঠলেন, মনে হচ্ছে যেন আপনিই আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আলবাত করেছি, কেন করব না? তোমরা বসে বসে এখানকার মুসলমানগুলোকে হিন্দু বানাবে, আর আমরা তাই দেখব হা করে? আমাদের ঈমান কি এতই কমজোর হয়ে গেছে? না, আর কিছু বলা ঠিক হবে না। তার বলতে ইচ্ছে হয়েছিল, বাংলা শব্দের নাম রাখলে যদি মুসলমানিত্ব চলে যায় তবে সে তো যাওয়াই উচিত। কিন্তু না, থাক, যাবার সময় আর তিক্ততা বাড়িয়ে লাভ নেই। ওই তো মেয়েরাও বেরিয়ে এসেছে সব। চলো যাও যাক। আচ্ছা আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝে মাঝে এসো। আজ এসে যা উপকারটা করেছ। কিভাবে? ওই যে তোমার গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। শহরের যে অবস্থা, এখন গাড়ি না হলে তো বেরোনোই দায়। ফোনও অচল হয়ে আছে সারা শহরে। অথচ দেশদ্রোহী কজন গাদ্দার পুলিশকে যে বাড়িতে ধরে রেখেছিলাম, সেই খবরটা ওদের দেয়া দরকার ছিল খুবই। তাই নাকি? সেই খবরটা এত ঘটা করে দেবার দরকারটা কি শুনি? বাড়িতে আর্মি আসা দেখে তো সেটা অনুমান করা গিয়েছিল। তবে কোনো বদমতলব আছে নাকি? এখনও তোমার সে বিষয়ে কোনো সন্দেহ আছে? এই জন্যই তো এখনও তুমি জাত রাজনীতিক হতে পারোনি। ফিরোজ যেন নিজেকেই শোনালেন। এতখানি বোকামির কোনো মানে হয় না। চাচাজি জামাতে ইসলামের লোক, ওখানে আপাতত আত্মগোপন করে বাইরে যাবার পথ খুঁজবেন। ছেলের কি আশা? এখনও যদি জামাতে ইসলাম না চিনে থাকো, রাজনীতি ছেড়ে দাও গে। গাড়ি ছেড়ে দেবার মুহূর্তে চাচা শুধিয়ে বসলেন, এখন তোমাদের বাড়িতেই যাচ্ছ তো বাবা? মানে দরকার পড়লে তোমার বাড়ি গেলেই তোমাকে পাবো তো? চাচার মুখের দিকে তাকালেন ফিরোজ। কি ধরনের দরকার চাচা? তোমার চোখে ওটা কি? ওই ধূর্ত হায়নাটাকে এখনো চিনতে ভুল হবে ভেবেছ? ফিরোজ মুখ ফিরিয়ে নিলেন। হ্যাঁ পাবেন, তবে দেশ যেদিন স্বাধীন করতে পারব সেই দিন। বলেই তিনি সঙ্গে সঙ্গে গাড়িতে স্টার্ট দিলেন। আর একটা কাগজের ঢেলা ছুঁড়ে দিলেন চাচার গায়ে। ওটা সেই হাসমত খানের বয়ে আনা চিঠি। কিন্তু চিঠি চাচার হাতে রইল। কি সেটা? সেই কৌতূহলের চেয়েও বড় একটা বিস্ময় বিমূঢ়তা ছিল চাচার মনে। হ্যাঁ, বেত্তমিজ ভাইপো বলে কি? এখনও বিষ-দাঁত ভাঙেনি? আচ্ছা, কিন্তু হায়, ভাইপোটা যে নাগালের বাইরে। এখন যে হাত পা কামড়াতে ইচ্ছা করছে। জাহেলটাকে এমনি ছেড়ে দিলাম। এটা কি দিয়ে গেল? চিঠিখানা পড়লেন চাচা এবং সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলেন। তারপর কোরআনের একটা আয়াত পড়ে বলে উঠলেন, ওরে, আল্লাহ ওদের অন্তঃকরণ শিলমোহর করে দিয়েছে, ওদের কি আর সুপথে ফেরানো যায়? ওরা জাহেল। কিন্তু একটা জাহেলকে তিনি ছেড়ে দিলেন। হায় হায়, মিলিটারি তো এসেই ছিল বাড়িতে, একই সঙ্গে দুই কাজ হয়ে যেত। লাভের মধ্যে গাড়িখানা মাগনা পেয়ে যেতেন। কিন্তু এখন যে পস্তানোই সার। এক কাজ করা যায়, কিন্তু ছাই ফোনও তো অচল। সচল থাকলেই বা কি হতো? গাড়ির নম্বর জানা আছে? ওই দেখো, গাড়ির নম্বরটাও নেওয়া হয়নি। যা, সব হাতছাড়া হয়ে গেল। হামিদা আমার সঙ্গে চলে আসতে চাইছিল। মীনাক্ষী গাড়ির মধ্যে কথাটা ফিরোজকে জানাবার অবকাশ পেলেন। ফিরোজ খুব সহজভাবে নিলেন কথাটা। এখন আর ওই কথার কোনো মানে হয় না। অতএব যেন একটা সংবাদ শুনলেন,
যেন হামিদা নামে একটা মেয়ের মনের ইচ্ছাটাকে জানা গেল মাত্র, এমন একটা ভাব নিয়ে তিনি বললেন, হ্যাঁ, ওখানে থাকা তো হামিদার পক্ষে কষ্টকরই। শুধু কষ্টকর? হামিদার পক্ষে ওটা একটা আস্ত জাহান্নাম। আমিনা তার অভিজ্ঞতা ব্যক্ত করলেন। তিনি সারাক্ষণ অন্দরমহলে ছিলেন, বাইরের ঘরে একবারও আসেননি। সেখানে ভেতরের ঘরের প্রতিটি জানালা পুরু পর্দা দিয়ে ঢাকা। মুহূর্তের জন্যেও তার কোনো এক প্রান্ত একটু ফাঁক করার হুকুম নেই। বারান্দা ঘন চিক দিয়ে ঘেরা। মানুষ ওখানে থাকে কি করে? শুধুই আলো বাতাসের অভাব যে তাই নয়, ভীষণ নোংরাও বটে। আর বাতাস ওর মধ্যে ঢুকতে না পারলেও মাছি ঠিকই ঢোকে। এত মাছি সারা ঘরে, ছি ছি, গা ঘিন ঘিন করে এখনো সেই দৃশ্য মনে পড়লে। ওর মধ্যে স্বাস্থ্য বাঁচে, কিন্তু চাচার ইসলাম তো বাঁচে। আমিনার বাঁচতে ইচ্ছে করেনি। অন্তত একটা রাতও যে এখানে কাটাতে হবে, মনে তেমন সম্ভাবনার উদয় হতেই আমিনার মরে যেতে ইচ্ছা করেছিল। কিন্তু প্রাণ পেয়ে যেন বেঁচেছেন যখন মীনাক্ষী গিয়ে খবর দিয়েছেন, না ভাই, এখানেও থাকা হচ্ছে না আমাদের, আবার যে কোথায় যাই। ফিরোজের চাচি তখন সেখানে ছিলেন না, কিন্তু হামিদা ছিল। মীনাক্ষীদের চলে যাবার কথা শুনে হামিদার মন খারাপ হয়েছিল খুবই। সে মীনাক্ষীকে অনুরোধ জানিয়েছিল, আমাকেও আপনাদের শুদ্ধ নিয়ে চলুন না বুবু। এখন মীনাক্ষীর বারবার মনে হতে লাগল মেয়েটাকে সঙ্গে নিয়ে এলেই ভালো হতো। কিন্তু নিজেরাই তারা কোথায় যাবেন সেই অনিশ্চয়তার মধ্যে তখন হামিদার অনুরোধকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি। এত বেশি নির্জনতা কি সহ্য করা সম্ভব? বড় রাস্তায় নামতেই নির্জনতার বিভীষিকা তাদেরকে চারপাশ ঘিরে আক্রমণ করল। এই বিভীষিকার মধ্য দিয়ে বোধহয় তাদের এই যাত্রা আর ফুরোবে না, এমনি মনে হতে লাগল। কিন্তু সব যাত্রাই তবু ফুরোয়। কিছুক্ষণের মধ্যেই তারা মানুষের দেখা পেলেন। শান্তিনগর বাজারের কাছে বহু মানুষ। আসবার সময় তো এখানে একটি জনপ্রাণীও ছিল না, কিন্তু এখন এত মানুষ, একসঙ্গে অনেক মানুষ, মানুষের চিৎকার এবং সারি সারি ট্রাক। এ দেখে মনে বল পাবার কথা, কিন্তু ফিরোজের বুক কেঁপে উঠল। কোনো বিজন প্রান্তরে একটি মানুষের জন্যে সমস্ত চিত্ত যখন পিপাসিত, তখন যদি মানুষের দেখা মেলে। কিন্তু পরক্ষণে যদি বোঝা যায়, প্রথমে যাদের মানুষ বলে মনে হয়েছিল, ফিরোজেরা দেখলেন একটিও তারা স্বাভাবিক মানুষ নয়। কিছু সৈনিক এবং অধিকাংশ লুটেরা। আপনি গাড়ির গতি মন্থর হয়েছিল, মূলত ভয়ে, সামান্য কৌতূহল সঙ্গে ছিল। এতগুলো মানুষ করছে কি? বাজার লুট করছে। বুঝতে বেশি বিলম্ব হয়নি ফিরোজের। প্রথমেই বুঝলেন জনতার ভাষা বাংলা নয়। উর্দু ভাষার প্রবল বাক্যস্রোত অনর্গল প্রবাহিত হচ্ছে, আর বোঝাই হচ্ছে ট্রাকগুলি। গম, ছোলা, গুঁড়ো দুধের টিন, চা, চিনি, কেরোসিন, ঘি, সয়াবিন, সেই সঙ্গে আরও কত কি। 5টা ট্রাক ইতিমধ্যেই বোঝাই হয়ে গেছে, 6ষ্ঠটি বোঝাই হচ্ছে। আর একটি জওয়ান মুভি ক্যামেরায় সেই বাজার লুটের ছবি নিচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কিন্তু কেন? কারণটা সেই মুহূর্তেই ফিরোজ বুঝতে পারেননি। বুঝেছিলেন বহু পরে, যখন একটি সাংবাদিক সম্মেলনে ইয়াহিয়া খান বলেছিলেন, বাঙালিরা বিহারীদের প্রাণ নিতে এবং সম্পত্তি লুটপাট করতে শুরু করলে বাধ্য হয়ে তাকে সেনাবাহিনী শহরে নামাতে হয়েছিল। ওরে হারামজাদা! ফিরোজ উত্তেজিত হয়েছিলেন সেদিন, কিন্তু আজ কেমন যেন একটু ভয় ভয় করতে লাগল। অবশ্যই বাজারের উর্দুর সংলাপ বিচিত্রা চিরদিনই ফিরোজের মনে একটা অদ্ভুত রসের সঞ্চার করে, কিন্তু আজ রসাপ্লুত হওয়ার অবকাশ ছিল কোথায়? হরেক রকমের কথা। ফিরোজরা বুঝলেন, যেহেতু এরা অবাঙালি, অতএব লোভটা গমের প্রতি। চাল রেখে দিয়ে গম নিয়ে যাচ্ছে, তবু রক্ষে। চাল থাকলেই বাঙালির চলবে। চলবে নাকি? অবাঙালিদের এতই বোকা পেয়েছ? তারা যুদ্ধ করে ঢাকা শহর জয় করে নিয়েছে না? বিজিত সম্প্রদায়ের সমুদয় মালমাত্তা, মায় আওরাতগুলি পর্যন্ত বিজয়ী সম্প্রদায়ের জন্য সেরেফ হালাল। তা নিয়ে তারা যা খুশি করতে পারে। চাউল পছন্দ নয়, ভালো কথা, ইচ্ছে হলে পুড়িয়ে দেবে। তোমাদের জন্য রেখে দেবে কেন শুনি?
কিন্তু এটা কি ধরনের কাণ্ড? সামরিক বাহিনীর প্রহরায় বাজার লুট হচ্ছে। কেন হবে না? সন্ধ্যার পর উঠেছিল কথাটা। ইসলামের আইনে তো এ জায়েজ। বলেছিলেন আব্দুল ওদুদ সাহেব, ফিরোজের চাচাতো ভাইয়ের এক শ্যালক। চাচার বাড়ি থেকে ফিরোজ অন্য এক চাচাতো ভাইয়ের শ্যালকের বাড়িতে গিয়ে উঠেছিলেন। সন্ধ্যার পর সেই বাড়ির ছাদ থেকে সকলেই তারা দেখেছিলেন শান্তিনগর বাজার জ্বলছে। লুটপাট শেষ করতে সন্ধ্যা হয়ে গেছিল এবং লুণ্ঠন শেষ হওয়ার পরেও ছিল কয়েক সমন চাল ও বাঙালিদের ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র। সেগুলো নিয়ে অবাঙালিরা করবে কি? অতএব তাতে আগুন ধরিয়েছিল তারা। ওইসব লুটপাট ও আগুন সম্পর্কেই মন্তব্য করেছিলেন ওদুদ সাহেব। ফিরোজ প্রতিবাদ করেছিলেন, ওই শালাদের ইসলামে ওটা জায়েজ হতে পারে, ওই ইসলাম আমরা মানিনি। বস্তুত ফিরোজ ও ওদুদ সাহেবের মধ্যে ও বিষয়ে বিরোধের অবকাশ প্রায় ছিলই না। অতএব কোনো তর্ক ওঠেনি। এমনি আলোচনা চলছিল অনেকক্ষণ, কিন্তু সেটা সন্ধ্যার পরের ঘটনা। বর্তমানের ঘটনা হচ্ছে, গাড়ির গতি মন্থর হতে দেখে একজন সৈনিক এগিয়ে এলো তাদের পানে এবং সৈনিকটিকে এগিয়ে আসতে দেখে ফিরোজের গাড়ি একেবারে থেমে গেল। কেয়ামাংতা? চট করে একটা বুদ্ধি খেলে গেল সুদীপ্তর মাথায়। বিশুদ্ধ উর্দুতে প্রশ্ন করলেন, এখানে গুল আহমদ কিরমানি সাহেবের বাসাটা কোথায় বলতে পারো? স্বয়ং ফেরেশতারও সে কথা বলার সাধ্য ছিল না, কিন্তু পাকিস্তানি সৈনিকের অসাধ্য কিছু থাকে নাকি? সে নির্দ্বিধায় বলে দিল, আগে বাড়ো, এগিয়ে যাও, এগিয়ে গেলেই পাবে। ফিরোজ গাড়ি নিয়ে এগোলেন। কিছু দূর এগিয়ে ফিরোজের মনে হতে লাগল তিনি যেন একটা ভুতুড়ে শহরের মধ্যে গাড়ি চালিয়ে চলেছেন। এখানে একটা মসজিদ ছিল না? হ্যাঁ, ওই তো ভুতুড়ে পোড়া বাড়ির মতো দাঁড়িয়ে আছে মসজিদটা। ওই মসজিদে সারাক্ষণই মানুষ থাকত, ফিরোজ বরাবর দেখেছেন। সে একটা দেখার মতো জিনিস। হয় নামাজ চলছে, না হয় ওয়াজ, না হয় মিষ্টান্ন কিংবা গোস্তরুটি বিতরণ। তো মানুষ কি ৫-১০ জন? ৫০-৬০-এর কম কোনো সময়ই নয়। এ না হলে দেশ গোল্লায় যাবে কি করে? ফিরোজ ভাবতেন, আর এত যে মিষ্টান্ন গোস্ত রুটি এদেরকে দেয়, কে দেয়? সেও ছিল ফিরোজের কাছে একটা পরম বিস্ময়। সুদীপ্ত এসব জানতেন না, কেননা এই পথে কখনো তার আসার দরকার হয়নি। অতএব গোটা মসজিদ শূন্য দেখে ফিরোজের মনে যে ভাবান্তর হল, সুদীপ্তর সেটা হয়নি, এবং সেই জন্যেই বোধহয় হবে সুদীপ্তর চোখে যা পড়ল ফিরোজ তা দেখেননি। এমনকি মসজিদের বারান্দায় একটা কুকুরকে আমিনা যে শুয়ে থাকতে দেখলেন, তাও ফিরোজের নজরে পড়েনি। চকিতের মধ্যে কেবল এইটুকু তিনি দেখলেন, গোলাগুলির ভয়ে লোকে মসজিদ ছেড়েছে। আমিনা দেখলেন, হায় হায়, যে মসজিদে মুসল্লি যায় সেখানে কুকুর। কিন্তু সুদীপ্তর দৃষ্টি গিয়েছিল ওপরে, মিনারের পানে, ওই যেখানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন। কিন্তু ওখানে একটা মৃতদেহ। গাড়ি দ্রুত চলে গেল, বেশি কিছু দেখা গেল না আর। তাহলে সুদীপ্ত ঠিকই দেখেছিলেন। ওরা গাড়ি থামিয়ে নেমে খোঁজ নিলে একটি মৃতদেহকেই সেখানে দেখতেন। মসজিদের মিনারে মুয়াজ্জিনের প্রাণহীন দেহ। মুয়াজ্জিন কি মিনারে উঠে রাইফেল তাক করেছিলেন শত্রুর পানে? অবশ্যই রাইফেলের আওয়াজ ওই এলাকায় গত দুদিনে বিস্তর শোনা গেছে এবং একবারও আজান শোনা যায়নি। পার্শ্ববর্তী এলাকার মানুষ ২৬শে মার্চের ভোরে ফজরের আজান শোনেনি। কেউই শোনেনি। সকলের কথা ওঠে না। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা কোনোদিনই আজান শোনে না। কিন্তু ওই সময় ঘুমোয়নি যারা, তারা নামাজ না পড়লেও আজানটা শোনে। ওই দিন আর তার শোনেনি। একেবারেই শোনেনি বললে কিছুটা ভুল হয়। পাড়ার পেনশনপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বৃদ্ধ আব্দুল আলিম সাহেব প্রতিদিনের মতোই শুনেছিলেন আল্লাহু আকবার। গোলাগুলির কর্কশ আওয়াজের মধ্যেই সেই মোলায়েম আল্লাহু আকবার ধ্বনি বৃদ্ধের নিকট ঠিক রোজকার মতো সঙ্গীতময় মনে হয়েছিল কি? না, ঠিক অন্য দিনের মতো নয়। সেদিনের আল্লাহু আকবার ধ্বনি বৃদ্ধের কানে নারকীয় হত্যাযজ্ঞের মধ্যেই বেহেশতের আশ্বাসবাণের মতো মনে হয়েছিল। কিন্তু ওই পর্যন্তই। দ্বিতীয়বার আল্লাহু আকবার আর আলিম সাহেব শোনেননি। বিস্তর গুলিগোলার আওয়াজ শুনেছিলেন। পরহেজগার আলিম সাহেবের ভাষায়,
ওইগুলো ছিল শয়তানের গোঙানি। এই শয়তানদেরকে মৃত্যু দশায় ধরেছে, তারই আলামত এই সব। কিন্তু শয়তানের গোঙানির কাছে আল্লাহর ডাক যে সয়লাভ হয়ে গেল, সে থেকে আজ পর্যন্ত আর আজান পড়েনি মসজিদে। অবসরপ্রাপ্ত বৃদ্ধ সকল প্রকারের রাজনীতি চর্চা বাদ দিয়ে কেবলই নামাজ কালাম নিয়েছিলেন। কিন্তু হায় হায়, এ কি হল! জুমার নামাজের সময়ও কারফিউ উঠল না। হায় আল্লাহ, জীবনেই প্রথম তাকে জুমার নামাজ বাদ দিতে হল। নাসারা ইংরেজের অধীনে দীর্ঘকাল চাকরি করেছেন, কখনো নামাজে কোনো প্রকারের বিঘ্ন সৃষ্টি হয়নি, একদিনও না। ওই বিধর্মীদের রাজত্বে কখনো যা হয়নি, হায় আল্লাহ, তাই হলো এই ইসলামী রাজ পাকিস্তানে। হিন্দুস্তান থেকে হিন্দুদের অত্যাচারে পালিয়ে এসেছেন এমন কিছু মুসলমানের সাথে তার দোস্তি আছে। তারাও কেউ কোনোদিন বলে না সেখানে হিন্দুরা কোথাও মুসলমানদের জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। হিন্দুস্তানের মুসলমানদের নসিবে যা ঘটেনি, তাই ঘটল এই পাক ওয়াতনে। আফসোস ইয়া মাবুদ। 27 তারিখ কারফিউ উঠে গেলে লোকে যখন আক্রান্ত এলাকা ছেড়ে দিক বিদিক নিরাপদ এলাকার সন্ধানে বেরিয়েছিল, বৃদ্ধ আলিম সাহেব তখন বেরিয়েছিলেন মসজিদের পানে। মুয়াজ্জিন হঠাৎ আজান বন্ধ করেছিলেন কেন? কিছু ঘটেনি তো? মানে কি আবার ঘটবে? তিনি তো আজানই দিচ্ছিলেন, আর কিছু তো করেননি। তবে মসজিদে ঢুকে আলিম সাহেব কেঁদে ফেলেছিলেন হাও হাও করে। আল্লাহর ঘরের এই দশা! মসজিদের মেঝেতে রক্তের দাগ, অনেক রক্ত, এবং রক্ত এক জায়গায় নয়, সারা মসজিদ জুড়ে নানা স্থানে, বিশেষ করে থামের পাশে এবং কোণগুলোতে। মসজিদের মধ্যে ওরা মানুষ হত্যা করেছে। আহা, ওদের কি দোষ? মুয়াজ্জিন সাহেবই তো যত গোলটা পাকালেন। আজান দিতে উঠে সকলকে জানিয়ে দিলেন আমরা এখানে আছি। এখানে তারা ছিলেন সংখ্যায় 15-16 জন। যথারীতি ইবাদত বন্দিগি চলছিল। শুক্রবারের রাত, এই রাতের ফজিলত বিস্তর। কেউ কোরআন পড়ছিলেন, কেউ তসবিহ জপ করছিলেন, কেউ পড়ছিলেন নফল নামাজ। এমন সময় বোধহয় ইসরাফিলের শিঙা বেজে উঠল। দুনিয়া ফানা হতে শুরু করল নাকি? বাতি নিবিয়ে দৌড় বন্ধ করে সকলে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহকে ডাকতে ডাকতেই ভোর হল। এখন ফজরের নামাজ। সকলে চাইল ঘরের মধ্যেই চুপি চুপি আজান দিয়ে নিঃশব্দে নামাজ সেরে নেওয়া যাক, কিন্তু মুয়াজ্জিন শুনলেন না। তিনি নিয়ম মাফিক অজু সেরে মিনারে উঠলেন। এখন আল্লাহর নাম ঘোষণা করবেন তিনি। আল্লাহর নামে সকল বালা মুসিবত দূর হবে। হবে নাকি? তোমরা যে আসলে সবাই ভণ্ড মুসলমান তা পাকিস্তানিরা জানেন না। গভর্নর ফিরোজ খান নুন জানতেন তোমাদের কারো খতনা হয় না। অতএব সেই খান সাহেবের দেশবাসীগণ জানে তোমরা আদিতেই অমুসলমান থেকে গেছ। আয়ুব খান জানতেন তোমরা সবাই হিন্দুদের গোলাম ছিলে। এখন আজাদ হবার পরও সেই গোলামের প্রবৃত্তি তোমাদের মধ্য থেকে যায়নি। অতএব তোমাদের মুখে আজানের ধ্বনি খাঁটি মুসলমানের মতো শোনায় না। পাকিস্তানি জওয়ানদের কানে সেই রাতের আজান কেমন শুনিয়েছিল? ভূতের মুখে রাম নামের মতো। অন্তত খুব অসহ্য লেগেছিল, তাতে সন্দেহ নেই। এবং অসহ্যকে সহ্য করে নেবার উদারতা জওয়ানদের কাছে আশা করো নাকি? অতএব এখন দেখো, সারা মসজিদ জুড়ে রক্ত। সেই রক্তের লোভে এসে থাকবে কুকুরটা। এসে ফিরে যাবার সময় কি মনে করে মলত্যাগ করে গেছে। কিন্তু কোথায়? হায় হায়, ওইখানে দাঁড়িয়ে যে ইমাম খুতবা পাঠ করেন। আলিম সাহেব শিশুর মতো কাঁদলেন খানিক, তারপর গেলেন মিনারে। মৃত মুয়াজ্জিনের রক্তে ভেজা লাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এবং চলে এলেন। মসজিদে কুকুর প্রবেশের দুঃখ ভুলে গেলেন। হ্যাঁ, লাভ ওইটুকুই। একটা বেদনাকে তো চাপা দিতে পারে আর একটা বেদনাই। ঠিক এই জন্যই হবে প্রেস ক্লাবের দেয়ালে যে প্রকাণ্ড গর্ত ছিল তার বিশেষ কিছু মনে হল না তাদের কাছে। রাজারবাগ পুলিশের সদর দপ্তর দেখার পর ওটার আদৌ আকর্ষণীয় ছিল না। তবু ফিরোজ তার গাড়ির গতি মন্থর করে একসময় প্রায় থেমেই গেলেন। এখানেও কামান দাগতে হয়েছিল নাকি? কেন? এখানে তো ছাত্র ছিল না, পুলিশ ছিল না। তবে
আবার যুক্তি চাও? এই জন্যই মরেছ তোমরা, যা দেখছ সব মেনে নাও, পেছনে কোনো যুক্তি দেখতে চেও না। তাই তো, সতর্ক হলেন ফিরোজ। দ্য পিপল, সংবাদ, ইত্তেফাক, সব সংবাদপত্র অফিস যে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে তার হয়তো কোনো কারণ থাকতেও পারে। কিন্তু প্রেস ক্লাব থেকে কোনো পত্রিকা বেরোতো নাকি? তা না বেরোলেও সাংবাদিক তো বেরোতো। বিশ্ববিদ্যালয়ের কাঁচা ছেলেগুলো ওইখানে ঢুকে আড্ডা দিতে দিতে সব এঁচড়ে পাকা হয়ে যেত না? অতএব এটাকে মূল শুদ্ধ উপড়ে ফেলে দাও। দেশের মধ্যে ঝানু বদমাইশের দল হচ্ছে শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক। নচ্ছারগুলো কেবলই দেশপ্রেম দেখানোতে ব্যস্ত। কেন? তাহলে এসো বাছা ধনেরা, দেশপ্রেমের পরীক্ষা দাও, কে কত মরতে পারো দেখি। কত শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক ঢাকা শহরে মরেছেন? হিসেবটা দিতে পারতেন সাংবাদিকরাই। সেই জন্যই তো সাংবাদিকদের উপর এত রাগ। দেখলে না, যত বিদেশি সাংবাদিক ঢাকায় ছিলেন সকলকে ঝেঁটিয়ে বের করে দিয়ে তারপর ওরা শুরু করেছে ধ্বংসযজ্ঞ। কিন্তু ঝাঁট দেবার সময়ও কিছু তো এড়িয়ে যায়। দু একজন সাংবাদিকও যদি এড়িয়ে গিয়ে থাকেন, আল্লাহ, বিদেশের অন্তত একজন সাংবাদিক যেন থাকেন শহরে। তাতে লাভ? কিচ্ছু লাভ নেই। বাইরের লোক একটু শুধু জানবে কিভাবে আমরা সবাই মরলাম, সেইটুকু শুধু জানবে সকলে। শুধু সকলকে জানানোর জন্যই মাঝে মাঝে ছবি নিতে ইচ্ছে করছে ফিরোজের। এই স্থান ও কাল থেকে কিছু দূরে যারা আছেন বা থাকবেন, তাদের জন্য এর কিছু ছবি তো নিয়ে রাখতেই হয়। তা নইলে তারা আমাকে ক্ষমা করবেন কেন? ইতিহাস তথ্যপঞ্জি দেবে, কিন্তু কিছু দেখতে পারবে কে? দেখাতে জানে সাহিত্য এবং ছবি। ফিরোজ তো ছবি আঁকতে জানেন না। অতএব বৃষ্টির ধারা জলের তৃষ্ণা কলের জলেই মেটানো যেতে পারে, ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখা যেতে পারে, কিন্তু মেয়েদের তাতে প্রবল আপত্তি। ভাই, চারপাশে দেখছেন না একটা জনপ্রাণী নেই, গাড়ি থামাবেন না। তুমি আমাদের সকলকে মারবে, সবখানে গোয়াত্তুমি চলে নাকি? তুমি হলপ করে বলতে পারো এখানে কোথাও আর্মি লুকিয়ে নেই। তা থাকতে পারে, মীনাক্ষীর যুক্তি ফেলে দেয়া যায় না। ফিরোজ আর নামলেন না গাড়ি থেকে, তবে গন্তব্যস্থলে পৌঁছানোর সোজা পথ ধরলেন না। গন্তব্যস্থল তার কোনটা? হ্যাঁ, পুরনো ঢাকাই বটে, এবং আমিনাও জানিয়ে দিয়েছেন তিনিও পুরনো ঢাকাতেই যাবেন। স্বামী সন্তান নিয়ে আপাতত খালার বাড়িতে উঠবেন। রাস্তার নাম ও বাড়ির নম্বর শুনে ফিরোজ বুঝলেন আমিনারা যেখানে যেতে চাইছেন সেটা অন্য রাস্তায় হলেও তার গন্তব্যস্থল থেকে সামান্যই দূরে। গাড়িতে 2-3 মিনিটের বেশি লাগবে না। অতএব হাতে যেটুকু সময় আছে এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাওয়া যাক। অবশ্যই স্বাভাবিক অবস্থায় এই ইচ্ছেটা ফিরোজের মনে জাগত না। সুদীপ্ত বাধা দিতেন। হ্যাঁ বটে, কারফিউ আরম্ভ হতে এখনো দেরি আছে, এবং দুষ্কর্ম তারা যা শুরু করবে সেই কারফিউ শুরু হলে পর যেন কোনো দিক দিয়ে কেউ পালাতে না পারে। তাহলেও ঘরের বাইরে এখন যত কম থাকা যায় ততই ভালো। অতএব সোজা পথ ধরে কোনো একটা ঘরে পৌঁছানোই তো বুদ্ধিমানের কর্ম। সুদীপ্তও সেই কথা বলতেন, কিন্তু এখন কিছুই বললেন না। তাদের সকলকেই কেমন যেন একটা নিশ্চিতে পেয়েছে। নিশি পাওয়া ব্যক্তির মতো ফিরোজ গাড়ি চালিয়ে চললেন এবং অন্যেরা দেখতে দেখতে চললেন। জনমানবহীন রাস্তার দুপাশে মাঝে মাঝে গুলিবিধ্বস্ত বাড়ি, মানুষের লাশ, পুড়িয়ে দেয়া জনপদের চিহ্ন কয়েকটা দেখলেই আর কোনো বৈচিত্র্য পাওয়া যায় না। ধ্বংসের কোনো বৈচিত্র্য থাকে? বৈচিত্র্য সৃষ্টির মধ্যে কিন্তু এই বৈচিত্র্যহীন ধ্বংসলীলা দেখে বেড়ানোর মধ্যে একটা নেশা আছে যেন। সারি সারি স্বল্প মূলধনের দোকান, নিম্ন মধ্যবিত্তেরা কোনো মতে টিন দিয়ে বানিয়ে ব্যবসা করে খাচ্ছিল, সব ওরা পুড়িয়ে দিয়েছে। একটা দেয়াল ঘেরা বাড়ির বিপুল আঙিনায় পোড়া মোটর গাড়ি দেখা গেল অন্তত 25-30 খানা। ভেতরে একটা গাড়ি মেরামতের কারখানা ছিল। একজন রিক্সা চালক সহ রিক্সাটা পথের পাশে কাত হয়ে পড়ে আছে।
দেখেই বোঝা যায় রিকশা নিয়ে পালিয়ে যাবার সময় পাশ থেকে গুলি করেছে। তার শিথিল মুঠিতে রিকশার হ্যান্ডেল তখনও লেগেছিল। আহ, ওই দেখো দেখো, গাছের ডালে কিশোর বালকের লাশ ঝুলছে। ঘন ঝাঁকড়া গাছ দেখে সেখানে নিরাপদ আশ্রয় খুঁজেছিল বালকটি, কিন্তু ঝাঁকড়া গাছ দেখলেই সেখানে এলো পাথাড়ি গুলি করেছে ওরা। সেই গুলিতে সে মারা গেছে, কিন্তু ঘন ডালের ফাঁকে শরীর আটকে গিয়ে মাথাটা নিচের দিকে ঝুলছে। এখানে এটা একটা স্কুল ছিল, আর ওইখানে ওইটে দৈনিক পত্রিকার অফিস ছিল। ছিল কিন্তু নেই, আর্মি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংস মানে যে এতখানি, তা এখানে না এলে বিশ্বাস করা শক্ত হতো। দরজা জানলা থেকে শুরু করে প্রত্যেকটি মেশিন, কাগজপত্র সব গলে পুড়ে একাকার হয়ে গেছে। শ্মশানের কঙ্কালের মতো উলঙ্গ দেয়াল কোনো মতে দাঁড়িয়ে, এবং এমনি সব দৃশ্যাবলীর অপূর্ব মিউজিয়াম সমগ্র ঢাকা নগরী। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আনোয়ার পাশার লেখা রাইফেল, রুটি, আওরাত। আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।